যুব দলের কিছু নেতা মিছিল করছে, মিটিং করছে, কিন্তু এগুলো পলিটিক্স হচ্ছে না। তারা পারছে না শিবিরের সাথে, তারা পারছে না জামাতের সাথে, তারা পারছে না এনসিপির সাথে, তারা পারছে না ডক্টর ইউনূসের সাথে, তারা যে গোয়েন্দা সংস্থাগুলোর সাথে পারছে না। পুরোটাই এই রাজনীতির ফেল। ফলে তারা কি পারবে? সেটা হলো একমাত্র নির্বাচন, যদি 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে নির্বাচন হয়, নির্বাচনে তারা পারবে। নির্বাচনে তাদের সঙ্গে কেউ পারবে না। কিন্তু ওই নির্বাচনের দিকে যেতেই পারবে না, তার আগে যে পলিটিক্সগুলো, সেই পলিটিক্সগুলো করে ওই যে নির্বাচনের যুদ্ধের ময়দান, প্রতিদ্বন্দ্বী ময়দানটা বিএনপির জন্য এতটা ডিফিকাল্ট হয়ে পড়বে, বিএনপির প্রার্থীরা মাঠে দাঁড়াতেই পারবে না মুখ নিয়ে। কাজেই এই সমস্যা কিভাবে বিএনপি সমাধান করবে, এটা বিএনপির বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির রাজনীতি নিয়ে, রাজনীতির ভবিষ্যৎ নিয়ে এবং আগামীতে যে নির্বাচন, সম্ভাব্য নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ নিয়ে সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি এই সময়ের অর্থাৎ 2025 সনের জুলাই এবং আগস্টের বিএনপির বাস্তব অবস্থা দেখেন, তাহলে বিএনপির যে ভবিষ্যৎ, এটাকে মূল্যায়ন করার জন্য আপনাকে বিএনপির কর্মকাণ্ডকে 2 ভাগে বিভক্ত করতে হবে। প্রথম কর্মকাণ্ডটি হলো রাজনীতি, বিএনপির রাজনীতি। আর দ্বিতীয় যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটি হলো একটা ইলেকশনে অংশগ্রহণ করা। তো ইলেকশন বলতে যেটা বোঝায়, সেটা হলো রাজনীতির একটা চূড়ান্ত ফলাফল, এবং এটাকে আপনি অনেকটা যুদ্ধের সঙ্গে তুলনা করতে পারেন। এটাকে অনেক সময় আপনি একটা প্রতিযোগিতামূলক খেলার সঙ্গে তুলনা করতে পারেন, যুদ্ধ এবং খেলা। তো যুদ্ধ করার জন্য আপনাকে যুদ্ধাস্ত্র লাগবে, কৌশল লাগবে, শক্তি লাগবে, জনসমর্থন লাগবে। মানে আপনি যে যুদ্ধ করবেন, আপনার প্রতি যদি পাবলিক সাপোর্ট না থাকে, তাহলে আপনি যুদ্ধে জয়লাভ করার পরেও সাস্টেন করবেন না। যেমন বিখ্যাত যুদ্ধ, দ্য ব্যাটেল অফ গাউগেমেলা। তো এই যুদ্ধ আলেকজান্ডার করেছিলেন পারস্যে গিয়ে, এবং সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। মাত্র তার সৈন্যবাহিনীতে সংখ্যা ছিল 60,000, আর প্রায় প্রতিপক্ষে পারস্য সম্রাট দ্বিতীয় দারায়ুস, তার সৈন্য সংখ্যা ছিল 3 লাখ। যুদ্ধে জয়লাভ করার পরেও দীর্ঘ 2 বছর টানা চেষ্টা করেও তিনি পারস্য জয় করতে পারেননি। এর কারণ হলো জনসমর্থনটা ছিল 100% সেই সম্রাট দারায়ুসের প্রতি। ফলে কি হলো, তাকে পারস্য ছেড়ে চলে আসতে হলো মিশরে। তো তিনি পারস্য ছেড়ে মিশরে আসলেন। তারপর সেই ব্যাবিলন জয়ের চেষ্টা করলেন, ইরাক জয়ের চেষ্টা করলেন। তারপর তিনি চেষ্টা করলেন সেই আজকের যে জেরুজালেম, এই অঞ্চল, কিন্তু সেখানে তিনি টিকতে পারেননি। এই কারণে যে জনসমর্থন ছিল না। তো সেই অর্থে যুদ্ধ করার জন্য আপনার জনসমর্থন দরকার হয়। তিনি ভারতবর্ষে এসেছিলেন, কিন্তু জনসমর্থন তিনি পাননি। ফলে তার যে রাজত্ব, সেই রাজত্ব টিকেনি। তিনি দুনিয়া জয় করেছিলেন, কিন্তু তিনি টিকাতে পারেননি। তো এই যে তার যে একটা ভবিষ্যৎ আমাদের জন্য, তার যে ইতিহাস, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিখিত। এখন বিএনপিতে আগামীতে নির্বাচন করবে, নির্বাচনে 200 আসন জয়লাভ করবে, যা কিছু করবে, তার জন্য যে ইতিহাস, সেই ইতিহাসটা ভিন্ন ইতিহাস। সেই ইতিহাসে যাওয়ার জন্য এখন তার যে পরীক্ষা, সেটা হলো রাজনীতি। তো এই যে রাজনীতি বিএনপি এখন করছে, সেই রাজনীতিতে গত 11 মাসে ক্রমাগতভাবে বিএনপি শুধু পরাজিত হচ্ছে। বিএনপি একের পর এক ধরা খাচ্ছে। তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের কাছে ধরা খাচ্ছে, সরকারের কাছে ধরা খাচ্ছে, তার যারা বন্ধু, তাদের কাছে ধরা খাচ্ছে। এমনকি বিএনপির যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব এবং সংঘাত, এটা সংক্রান্ত যে ভাতৃঘাতী রাজনীতি, এখানেও বিএনপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই রাজনীতি যদি চলতে থাকে আরো 6 মাস, তাহলে সামনে নির্বাচনে যে
প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধ, ওই শক্তি মূলত বিএনপির থাকবে না, একেবারেই থাকবে না। তো সেই যে জায়গাটি, সেই জায়গাটি নিয়ে মূলত সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি বিএনপি রাজনীতির যে ভুল এবং ভ্রান্তি, সেই ভ্রান্তি হলো শুরু হয়েছে কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবে যেদিন শেখ হাসিনা পালালেন সেদিন থেকে। অর্থাৎ গণঅভ্যুত্থান বলেন, আন্দোলন বলেন, জুলাই আগস্ট বিপ্লব বলেন, ওখানে তাদেরকে সমর্থন দেওয়া, এটা ছিল বিএনপির একটা, যাকে বলা হয় রাজনৈতিক কৌশল। কিন্তু তারা যে জয়লাভ করবে, তারপরে তাদেরকে যে লজিস্টিক প্রকাশে সাপোর্ট দিয়ে সামনে রাজপথে নামতে হবে, এই কাজটি কিন্তু বিএনপি করতে পারেনি, অর্থাৎ এই সাহসটা তারা নিতে পারেনি। এর কারণ হলো শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছর লড়াই সংগ্রাম করে তারা শুধু বারবার পরাজিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিনা দ্বারা এত কিছু জুলুম অত্যাচারের শিকার হয়েছে যে এক একটা সমাবেশ হয়েছে, একটা আন্দোলন হয়েছে, এবং তারপরে হাজারখানেক মামলা এবং মহা সর্বনাশের মধ্যে তারা কিন্তু পড়ে গেছে। এজন্য এই যখন জুলাই আগস্ট বিপ্লব তুঙ্গে, তখন তারা সিদ্ধান্ত নিতে পারেনি, তারা শুধুমাত্র মোরাল সাপোর্ট দিয়ে গেছে। কারণ হলো তাদের বিশ্বাস ছিল যে যদি এই ছাত্র জনতা ফেল করে, তাহলে এদের যতটা না ক্ষতি হবে, বিএনপির তার চেয়ে বেশি ক্ষতি হবে। এবং ওই সময়টাতে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, তাদের মধ্যে নিদারুণ দ্বিধাবিভক্ত ছিল যে আমরা যে তাদেরকে নৈতিক সমর্থন দিলাম, এটা ঠিক হলো কিনা, এটা ঠিক হলো কিনা। ফলে কি হলো, পলানে ছাড়েন যখন শেখ হাসিনা পরাজিত হলেন, তিনি চলে গেলেন, যে ভ্যাকিউমটা তৈরি হলো, ওটার জন্য বিএনপির কোনো মানসিক প্রস্তুতি ছিল না, কোনো রাজনীতি ছিল না। ফলে কি হলো, যখন ক্যান্টনমেন্টের জেনারেল ওয়াকারুজ্জামান সব রাজনৈতিক নেতাদেরকে ডাকলেন, তখন বিএনপি বুঝতে পারলো না যে তারা বিএনপি ভবিষ্যতে তারা দেশ পরিচালনা করবে এবং তাদের কাছে জেনারেল ওয়াকারুজ্জামানকে আসতে হবে, ওই বিশ্বাসটা তাদের ছিল না। তারা জুনায়েদ সাকি, তারা ববি হাজ্জাজ, তারা আন্দালিব রহমান পার্থ, তারা এনসিপির এই যারা নেতৃবৃন্দ নাহিদ, তারপরে শেষে জামাত ইসলামী, তাদের সম পর্যায়ে তারা নিজেদেরকে নামিয়ে আনলো, এবং বিএনপি নেতারা ওখানে গেলেন। ওখানে গিয়েও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না যে তারা কি জাতীয় সরকার হবে, ওখানে কি তাদের লোক থাকবে, নাকি বিপ্লবী সরকার হবে, কিচ্ছু তারা সেদিন সিদ্ধান্ত নিতে পারলেন না। জাস্ট আনাকুম জানাকুম। অর্থাৎ সেখান থেকে 5 তারিখ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেট গঠন পর্যন্ত বিএনপি সিদ্ধান্তই নিতে পারেনি। অথচ এই সময়টিতে ছিল তাদের জন্য রাজনীতির অগ্নি পরীক্ষা। সেই অগ্নি পরীক্ষা যদি তারা পাশ করতেন, তাহলে আজকে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকতো। গেল এক। এরপরে তারা সিদ্ধান্ত নিতে পারেননি যেদিন 32 নম্বর ভাঙা হবে, এবং 32 নম্বর যেদিন ভাঙা হবে সেদিন তারা সিদ্ধান্ত নিতে না পারার কারণে তারা বেহেশত এবং দোজখ, তারা আওয়ামী লীগের বিরুদ্ধেও যেতে পারেননি, এনসিপির বিরুদ্ধেও যেতে পারেননি। তারা যারা 32 নম্বর ভেঙেছে তাদের পক্ষ অবলম্বন করে তারা উল্লাস করতে পারেননি। আবার তারা জেনারেল ওয়াকারুজ্জামান, ক্যান্টনমেন্ট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তাদের যে পক্ষে স্ট্রংলি দাঁড়িয়ে তারা এটা প্রতিহত করতে পারেননি। এবং এটা এই দুটো জায়গাতে তারা যে সিদ্ধান্তহীনতায় পড়েছেন, এই সিদ্ধান্তহীনতার কারণে they lost their credibility and their power and their stability. তাদেরকে আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই খুব সহজলভ্য মনে করছে যে এদেরকে ভয় দেখানো যায় এবং এদেরকে পাশে নেওয়া যায় এবং এদেরকে দিয়ে যে কোনো কাজ করা যায়। এরপরে তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে ইলেকশনটা আসলে কবে হবে। তারা প্রথমে মনে করেছে যে খুব দ্রুত ইলেকশন হলে ভালো হয়, কিন্তু ইলেকশনটা যে 2024 সনের ডিসেম্বর মাসের মধ্যে তারা আদায় করতে পারতো, এই বিশ্বাসটাই তাদের আসেনি। এবং এখানে তারা একটা সমাবেশ করেছে, নির্বাচন চেয়েছে, এবং এটা নিয়ে যখন সমালোচনা করেছে বিভিন্ন লোকজন, তারা পিছিয়ে গেছে। অথচ পুরো মাঠের যে শক্তিমত্তা ওই সময় তাদের হাতে ছিল, তখন এনসিপি গঠিত হয়নি, কিন্তু তারা সেটা পারেনি। এরপর যখন 2025 সন হলো, 2025 সনের পুরো জমানাটা, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা জামাতের যুগ।
এটা এনসিপির যুগ। জামাত এখানে যেভাবে নিজেদেরকে গুছিয়ে ফেলেছে, তার কাউন্টারে বিএনপি শুধুমাত্র হারিয়েছে এবং হারাতে তারা তাদের বিশ্বাস হারিয়েছে, আস্থা হারিয়েছে, আর একই সঙ্গে স্বপ্ন বেড়েছে তাদের, এবং অহমিকা বোধ তাদের বেড়েছে। অর্থাৎ অহমিকা তখনই হয় যখন প্র্যাকটিক্যালি মানুষ যখন বিজয় লাভ না করে। যেমন তাদের জনপ্রিয়তা আছে, ভোট ব্যাংক আছে, এগুলো মানে তাদের অহমিকা। তাদের কর্মী আছে, সমর্থক আছে, এগুলো তাদের অহমিকা। কিন্তু এগুলোকে মোকাবেলা করে, এগুলোর সাথে নার্সিং করে, এগুলোর সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ রক্ষা করে সব কিছুকে জামাত যেভাবে তাদের সংগঠনটাকে রেখেছে, ওই সংগঠন করার জন্য যে পরিশ্রম দরকার, ইনভেস্টমেন্ট দরকার, সেটা বিএনপির নেই। বিএনপি যে কাজটা করেছে সেটা বরং এই সংগঠন করতে গিয়ে সেখানে চাঁদাবাজি হয়েছে, কমিটিবাজি হয়েছে, সেখানে অনেক কিছু হয়েছে। তো এইগুলো অনেক কিছু হওয়ার ফলে কি হলো, নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। সেই বিভেদটা এই ক্ষমতার সময় এসে যারা 1 কোটি টাকা দিয়ে একটা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, তারা জাস্ট 1 ঘন্টা সময় দেয় না বিএনপিকে, তারা সেই টাকা তোলার জন্য চাঁদাবাজি শুরু করেছে। আর ধরুন বিএনপির যারা শাসন করবে তারা তো আলটিমেটলি এদের কাছ থেকে টাকা নিয়েছে, এবং গত 15 বছর ধরে এইভাবেই কমিটি বাণিজ্য হয়েছে, এবং বিএনপির খুব অল্প সংখ্যক নেতা আছেন যাদের বিরুদ্ধে কমিটি বাণিজ্য করে টাকা পয়সা রোজগারের অভিযোগ নেই, আর বাকি সবার বিরুদ্ধে আছে। তো এই অভিযোগ থাকার কারণে কি হলো, বিএনপি তার সংগঠনটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, যেটা জামাত পেরেছে। ফলে বিএনপি ধরা খেয়ে গেছে, বারবার ধরা গেছে, সংগঠনটা তছনছ হয়ে গেছে। এখন যদি বাংলাদেশে বলা হয় চাঁদাবাজ কারা, বিএনপি চলে আসে। এটা যে রাজনীতি, জামাত যে রাজনীতিটা করেছে, জালেম কারা, এখন কেউ আওয়ামী লীগের কথা বলবে না, চাঁদাবাজ আওয়ামী লীগের বলবে না, ছাত্রলীগের বলবে না, এখন এই পুরো রাজনীতির যে বিষয়টা, এটা চলে আসছে বিএনপির ওপর। এটা রাজনীতির একটা মারাত্মক পরাজয়। এখন সেই যে 2001 থেকে 5 সনে, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা ভিডিও দেখলাম, তিনি স্পষ্টভাবে বলছেন যে দেখুন মাঠের অবস্থা কি। মাঠের বাস্তবতা হলো, রাস্তায় গিয়ে যে কোনো একটা অন্ধ লোকরে জিজ্ঞাসা করেন যে 10% কে নেয়, কারা নেয়। তো সালাউদ্দিন কাদের চৌধুরী তখন সংসদ বিষয়ক উপদেষ্টা বা এরকম পর্যায়ে ছিলেন। তো তিনি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে দুটো কথা বলেছিলেন। একটা কথা হলো, কুকুরের লেজ নাড়ায়, লেজে কুকুর নাড়ায়। তা বিএনপির মধ্যে দেখেন তখন কতটা গণতন্ত্র ছিল। এটার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে বা তার গাড়িতে কখনো ছাত্র দলের হামলা হয়নি, বা তাকে হাওয়া ভবনে ডেকে পাঠানো হয়নি। তারেক রহমানকে নিয়ে কার্টুন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সেই সময়তে তিনি আর একটা কথা বলেছিলেন যে এই বাংলাদেশের 2 জন মহিলা আছেন, এক মহিলা তার বাবার প্রেমে অন্ধ, আর এক মহিলা আছেন সে তার সন্তানদের প্রেমে অন্ধ, সন্তানদের ব্যাপারে তার কাছে কোনো কথাই বলা যায় না। বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু ওই কথাগুলো বলেছিলেন। এবং আরেকটি কথা যেটা এখন ভাইরাল, সেটা হলো যে 10%, মিস্টার 10%, তারেক রহমান নিজে মিস্টার 10% বলেন। পথে ঘাটে মাঠে জিজ্ঞাসা করে দেখেন, সবাই তাকে 10% বলে। এবং আমি এই কথাটা আজকে একটা সাক্ষ্য দিচ্ছি যে ওই সময়টাতে আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো যে গুলিস্তানের যারা চাঁদা কালেকশন করে, ওই যে টোল কালেকশন করে, চাঁদাবাজি বসায়, তো সেই তারাও বলে, তারা গিয়ে বলতে চায় বেশি করে টাকা দাও, এ টাকা হাওয়া ভবনে দিতে হবে, চাঁদাবাজ মানে চাঁদা তারেক রহমানকে দিতে হবে, এই কথা বলে তারা চাঁদা কালেকশন করতে। ফলে কি হলো, গুলিস্তানের সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা চলে গেল। এরপর আর একটা খুব গোপন কথা বলি, যেটা গিয়াসউদ্দিন আল মামুন সাহেব আমাকে বলেছেন জেলখানাতে। দেখেন কিভাবে দুর্নাম বদনাম ছড়িয়ে পড়ে, এবং তারেক রহমান সাহেবকে এই জিনিসগুলো জানতে হবে। সেটা হলো নাজমুল হুদা সাহেব, তিনি যোগাযোগ মন্ত্রী, এবং তিনি তারেক রহমান সাহেবের মেন্টর হিসেবে তখন খুবই প্রভাবশালী। যোগাযোগ মন্ত্রণালয়ে বিশাল ব্যাপার। তো উনি বললেন একদিন, গিয়াসউদ্দিন আল মামুনকে বললেন, এটা তারেক রহমান সাহেব জানেন কি জানেন না, এটা মামুন বলতে পারবেন। তো উনি, মামুন সাহেব যে কথাটা আমাকে বললেন, যে উনি বললেন যে দেখো এখানে এই যে সিএনজি যে অটোরিকশা, সেই অটোরিকশার আর সিএনজি যে ফুয়েল স্টেশনগুলো,
এগুলো স্থাপন হবে। তবে এখান থেকে আমরা ইচ্ছা করলে পার্টির জন্য কিছু টাকা কালেকশন করতে পারি, তো আমরা এটা করব। মানে উনি সিদ্ধান্ত নিলেন, উনি খুব ভালো টাড়া লোক ছিলেন, করলেন। তো মামুন শুনলেন, আমি বলে আচ্ছা ঠিক আছে, দেখেন যেটা আলাপ আলোচনা করে ভালো হয় সেটা করলেন। তো মামুন সাহেবের যে বক্তব্য, গিয়াসউদ্দিন আলম মামুন, যে উনি ফান্ডে, ওই পার্টি ফান্ডে হয়তো 1 কোটি টাকা জমা দিয়েছেন, কিন্তু নিজে 100 কোটি টাকা মেরে দিয়েছেন বস্তা ভরে ভরে। মানে এই হাওয়া ভবনের কথা বলে, তারেক রহমানের কথা বলে, এই গিয়াসউদ্দিন আল মামুনের কথা বলে তারা সেই টাকা নিয়েছেন। টাকা নিয়ে পার্টি ফান্ডে হয়তো দিয়েছেন 1 কোটি, কিন্তু নিজেরা 100 কোটি টাকা মেরে দিয়েছেন। দ্যাট ওয়াজ হ্যাপেনিং, এবং সেটা সেখানে হয়েছে। একইভাবে যেটা আর একটা কথা, এই যে মামুন আমাকে বলেছে, তারপরে আবার সেই সেম কথা এখন পিনাকিও বলছে, এবং সম্ভবত পিনাকিকে এই কথা বলার জন্য মামুন সাহেব বা অন্য যারা আছে তারা এই তথ্যগুলো দিয়েছেন, বা তারেক রহমান সাহেবের যে এখন মিডিয়া সেল দেখেন যে ভদ্রলোক মিস্টার পাভেল, তিনিও হয়তো এই তথ্যগুলো দিতে পারেন। সেটা হলো ওই যে খাম্বা নিয়ে, মানে খাম্বা যখন তৈরি করা হলো, এর 90% যে কাজ, 90% কাজগুলো পেয়েছেন জেমকন গ্রুপ। জেমকন গ্রুপ মানে কাজী শাহেদ আহমেদের কোম্পানি এবং তার অন্যান্য সিস্টার কোম্পানি। অনলি 10% কাজ পেয়েছে মামুনের কোম্পানি মানে খাম্বা, কিন্তু বদনাম হয়েছে 100% তাদের। তো এরকম অনেক কিছু হয়েছে, এবং ঠিক সেম জিনিসটা কিন্তু এখন হচ্ছে আবার সেই 10%। এখন এই যে চাঁদাবাজি হচ্ছে, আপনি গিয়ে দেখেন পল্টনের মোড়ে থেকে গুলিস্তান পর্যন্ত, বায়তুল মোকাররম, এই 3টা জায়গা দেখেন, বায়তুল মোকাররমের সামনে, পল্টনের মোড়ে এবং গুলিস্তানে। আগে যেখানে হকারে মানে ফুটপাতে হকার বসতো 10 জন, এখন এই এলাকাতে হকার বসতেছে 20 জন, ভ্যারাইটিস হকার। প্রতি হকারে আগে যাদের কাছ থেকে চাঁদা নেওয়া হতো 100 টাকা আওয়ামী লীগ জামানাতে, এখন চাঁদা নেওয়া হচ্ছে 500 টাকা পার ডে। 500 টাকা পার ডে চাঁদা নেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে কয়েক দফা মারামারি হয়েছে। এখন এই টাকা কোথায় যাচ্ছে? ওই যে আগের বলতেছে যে হাওয়া ভবনে যাচ্ছে, বা 10%-এর কাছে যাচ্ছে, এবং আবার সেই তারেক রহমানের বিরুদ্ধে 10% বদনাম চলে আসছে, এবং পুরনো ভিডিওগুলো সামনে চলে আসছে। ইট মিনস ইটস এ পলিটিক্স, মানে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স, এবং সেই পলিটিক্স আজকের দিন পর্যন্ত একেবারে সেই লন্ডনে তারেক রহমান, ডক্টর ইউনূসের বৈঠক, তারপরে শেষে এরশাকের মেয়র পদ দাবি করা, সেখানে আদালতের রায়, তারপরে শেষে সেখান থেকে আবার উইথড্র করা, এই পুরো অন্ততপক্ষে 100 পলিটিক্স হয়েছে প্রতি মাসে, এবং এখন হচ্ছে। প্রতিটি পলিটিক্সে বিএনপি ধরা খেয়েছে, এবং এই যে গোপালগঞ্জের যে পলিটিক্স হলো, এই গোপালগঞ্জের পলিটিক্সে বিএনপি ধরা খেয়েছে।